মন তাড়াহুড়ো করে ক্লাসে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আরাবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আরাফ পড়তে নেয় কিন্তু সে নিজেকে সামলে নেয়। সরি সরি, আসলে ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছিলাম, তাই তাড়াহুড়ো করতে গিয়ে দেখতে পারিনি। স্টুপিড, এখনই পড়ে যেতাম। মন উঠে দাঁড়ায়, আরাবের দিকে তাকায়। ও, আপনি? তাই তো বলি, ভার্সিটিতে এত অভদ্র ছেলে কোথা থেকে আসলো? হ্যাঁ ইউ। মন আরাবের আঙ্গুল ধরে নিচে নামিয়ে দিয়ে বলে, আমি না হয় তাড়াহুড়োই ছিলাম, কিন্তু আপনি কি আপনার চোখ দুটো পেছনে নিয়ে হাঁটছিলেন, নাকি সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে? কোথায় সুন্দরী মেয়ে? আমি তো এখানে কোনো সুন্দরী মেয়ে দেখছি না। অবশ্য বান্দর নিয়ে একটা দেখতে পাচ্ছি। মন তার পা দিয়ে আরাবের পায়ে জোরে পাড়া দিয়ে আবার সরিয়ে নেয়। আরাফ পায়ে সুজুতো পরা ছিল তাই বেশি লাগেনি। আরাফ রাগে তার এক হাত জোরে দেয়ালে রাখে। মন ভয়ে দেয়ালের সাথে মিশে যায়। এখানে সবাই আমাকে বাঘের মতো ভয় পায়, তাহলে তোমার এত সাহস কোথা থেকে হয়? অন্য সবাই ইঁদুর দেখে ভয় পেলেও আমি পাই না। সরেন, আমার সময় নেই। আরাবের হাত সরিয়ে তাড়াতাড়ি চলে যায় মন। তোমাকে তো আমি। তোরা দুজন এত ঝগড়া করিস কেন? এটাই বুঝি না। একদম জামাই বউয়ের মতো, তাই না? তোদের ঝগড়া দেখে প্রেমিক প্রেমিকাও বলা যায় না। জীবন সবসময় ফালতু কথা কেন বলিস? তোরা কখন এলি? যখন তোরা ইঁদুর বিড়ালের মতো ঝগড়া করছিলি, তখন অনেকের মতো আমরাও দেখছিলাম। শুধু বাবার বন্ধুর মেয়ে বলে কিছু বলি না। আচ্ছা, মা বলে যারা ঝগড়া করে বেশি, তাদের মধ্যে ভালোবাসা থাকে বেশি। ভালো। আর ওকে? আরে ক্রেজি, চল চল। আরাব, ফারহান আর রিমান ভার্সিটির সামনের বাগানে বাইকের উপর বসে আড্ডা দিচ্ছে। আর কিছুদিন পরেই আমাদের ভার্সিটির লাইফটা শেষ হয়ে যাবে। এটাই আমাদের শেষ ইয়ার। সময় কত তাড়াতাড়ি চলে যায়। শালার ভার্সিটি লাইফও শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সিঙ্গেলই আছি। তোদের কি আমার উপর মায়া হয় না? না, দেখ ফারহান, মুখের উপর বেজ্জতি করবি না। এখানে অনেক মেয়ে তোর পিছনে পাগল, একটা করে নে। এদের দেখলে প্রেম করতে ইচ্ছে হয় না। এরা সবাই মেকআপ সুন্দরী। আমার এমন মেয়ে চাই যে মেকআপ দিয়ে তার মুখের মায়া লুকিয়ে রাখবে না, যে তাকালে মনের মাঝে কিছু কিছু হবে। শুরু হয়ে গেছে ওর ফিল্মি ডায়লগ। এক্সকিউজ মি, এখানে রিমানকে? রিমান মাহুয়ার দিকে তাকিয়ে তার থেকে চোখ সরাচ্ছে না। রিমান বাইক থেকে নেমে মাহুয়ার দিকে তাকিয়ে আছে। আরাফ রিমানের কানের কাছে গিয়ে বলে, শুধু মেয়ের চেহারা না, পোশাকও দেখ। রিমান আরাবের কথা শুনে মাহুয়াকে পা থেকে উপর পর্যন্ত দেখে। মাহুয়া ছেলেদের মতো পোশাক পরে রেখেছে। জিন্সের প্যান্ট, সাদা শার্ট, এক পাশে ইন করা, অন্য পাশটা ইন ছাড়া, সাথে আবার একটা জ্যাকেটও পরেছে। ঠোঁটে শুধু হালকা লিপস্টিক। রিমান একটা কাশি দিয়ে বলে, কেন, রিমনকে দিয়ে কি করবেন? সেটা আমার ব্যাপার। এখানে কে রিমান শুধু এটা বলুন। আমার নাম রিমান, বলুন কি বলবেন। আপনার মোবাইল নাম্বারটা লাগবে, দেয়া যাবে? ভার্সিটিতে নতুন নাকি? হুম। প্রথম দিন এসেই সোজা মোবাইল নাম্বার? তোর ভাই দেখতেই এত হ্যান্ডসাম? এটা আপনার ভুল ধারণা। আজকে আমি ভার্সিটিতে নতুন, তাই সিনিয়ররা আমাকে র্যাগিং করছে। একটা মেয়ে বলেছে আপনার নাম্বার নিয়ে আসতে। আজ প্রথম দিন, তাই কোনো ঝামেলা চাই না। কে র্যাগিং করছে একটু দেখাও তো, তাদের এক্ষুনি খবর নিচ্ছি। আরে দাঁড়া না, ঠিক আছে, আমার নাম্বার দিব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা বারের জন্য তোমাকে ফোন করতে হবে। ঠিক আছে, করবো। নাম্বারটা দিন। রিমান একটা পেন বের করে মাহুয়ার হাতে লিখতে থাকে। লেখা শেষ হলে মাহুয়া তাড়াতাড়ি নিজের হাত ছুটিয়ে নেয়। মাহুয়া গিয়ে ওদের ওই নাম্বারটা দেখায়। কিছু কিছু মেয়ে নাম্বারটা সেভ করে ফেলে। এত সহজে তোমাকে নাম্বারটা দিয়ে দেবে জানলে এটা করতে বলতাম না, সরাসরি প্রপোজ করতে বলতাম। রিমান সেখানে যেতেই সবাই দাঁড়িয়ে পড়ে। সো আমার শর্ত? মাহুয়া রিনার হাত থেকে মোবাইলটা নিয়ে রিমানকে একটা কল দিয়ে আবার রিনাকে দিয়ে দেয়। এটা কি হলো? আপনি বলেছেন আপনাকে একটা ফোন দিতে, কাল মোবাইল থেকে দিব, সেটা বলেন। বলে চলে যেতে থাকে। স্মার্ট। সো স্বপন, তোদের না করেছিলাম না কোনো র্যাগিং না করতে? কথা কি কানে যায়নি নাকি? মনে হয় একে অন্য ভাষায় বোঝাতে হবে। না না, সরি ভাই, আসলে ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। যাই হোক, আজকে একটা ভালো কাজ করেছিস। এবার শোন, ওই মেয়েটার নাম্বার আমাকে এনে দে, না হলে শাস্তি ডাবল হয়ে যাবে। মনে কর আমি তোর র্যাগিং করছি। যা। আর হ্যাঁ, ওকে বলবি না যে নাম্বারটা আমি চেয়েছি। স্বপন দৌড়ে মাহুয়ার সামনে যায়। মাহুয়া একটু চমকে যায়।
আবার কি হয়েছে? তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। এমনভাবে চাইছেন যেন নিজের সম্পত্তি। চুপচাপ সরে যান। তোমার নাম্বার না দিয়ে এখান থেকে যেতে পারবে না। কেন নিজের কপালে শনি রেখে আনছেন? সরেন, আমাকে যেতে দিন। মাহুয়া যেতে নেয়, স্বপন পিছন থেকে মাহুয়ার জ্যাকেট ধরে। চুপচাপ নিজের নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে যাও। রিমান স্বপনকে থামানোর জন্য যায়, তার আগে মাহুয়া স্বপনের হাত ধরে চিৎ করে ফেলে। সবার মতো রিমানও অবাক হয়ে তাকিয়ে আছে। স্বপন উঠে দাঁড়ায়। এত বড় সাহস আমার গায়ে হাত ওঠানো! বলে স্বপন মাহুয়াকে মারতে যায়। মাহুয়া দুটো ঘুষি আর একটা লাথি দিয়ে চরম বেইজ্জতির সাথে স্বপনকে নিচে ফেলে দেয়। তোকে আমি ছাড়বো না। বলে স্বপন আবার উঠে মারতে যেতে নেয়, রিমান ধরে ফেলে। ব্যাস, অনেক হয়েছে। ওর হাত নরম তাই ঘুষি খাওয়ার পরেও উঠে দাঁড়িয়ে আছিস, কিন্তু আমার হাত অনেক শক্ত। একটা খেলে আর উঠে দাঁড়ানোর শক্তি পাবি না। সো এখন চলে যা, আর ওর দিকে চোখ উঠিয়ে দেখার সাহস করবি না। গো। স্বপন রিমানের কথা শুনে চলে যায়। মাহুয়া রিমানের কাছে আসে। ওকে কি বললে যে ও চুপচাপ চলে গেল? বললাম মারামারি করা ভালো না। তা তোমার নামটা কি যেন বলেছিলে? আমি তো আমার নাম বলিনি। তো এখন বলে দাও। মাহুয়ার ফোন বেজে ওঠে। মাহুয়া ফোন রিসিভ করে। হ্যালো বাবাই। হ্যাঁ বলো। ঠিক মতো পৌঁছেছিস তো? কোনো ঝামেলা করিসনি তো আবার? বাবাই কি যে বলো না, আমি আবার কি ঝামেলা করব? না, প্রথম দিন তো, তাই ছেলেমেয়েরা র্যাগিং করে। তুই আবার ওদের সাথে ঝামেলা বাঁধিয়ে মারামারি করিসনি তো আবার? বাবাই আমি কি শুধু মারামারি করি নাকি? তবুও না, তুমি শুধু সন্দেহ করো। কি করব বল, তুই যেমন করিস তেমনই ভাবি। আচ্ছা রাখো, আমি আজ শুধু কয়েকটা ক্লাস করে চলে আসব। তোমার নামটা বললে না? আমার এখন সময় নেই, নিজে নিজে যেয়ে নিন। ওকে বাই। বলে চলে যায়। মায়াবিনী? কোথা থেকে একে তোর মায়াবিনী লাগে? তোরা দেখতে পারবি না। আর কোনো মেয়ে পেলি না? ওর কথা শুনে লাগলো ওর বাবা বলছিল যাতে কোনো মারামারি না করে। তার মানে এটা ওর প্রতিদিনের কাজ, ভেবে নে। আমরা মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। আমরা মনে হয় মারামারি করি না। শুধু শুধু সবাই তো আর আমাদের ভয় পায় না। বুঝেছি, তোর মনে কিছু কিছু হয়ে গেছে। কিছু না, অনেক কিছু। কিছুক্ষণ পরে ভার্সিটি ছুটি হয়ে যায়। রিমান শত খুঁজেও মাহুয়াকে পায় না। ফারহান গাড়ি আনতে যাওয়ার সময় দেখে রিমি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, একটা খাতাও দিয়েছে। ফারহান আসতে আসতে ছেলেটি চলে যায়। রিমি ফারহানকে দেখে ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করে। আর এক পাও সরলে তোর জন্য খুব একটা ভালো হবে না। রিমি সেখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। ফারহান রিমির সামনে যায়। ছেলেটা কে ছিল? কোথায়? কোন ছেলে? অভিনয় করার কোনো দরকার নেই, চুপচাপ উত্তর দে, কে ছিল? ইস, রাক্ষসটা দেখে ফেলেছি। দেখে ফেলেছি। রিমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বল কে ছিল। আর হ্যাঁ, মিথ্যা বলার চেষ্টা করবি না। ও আমার ক্লাসমেট। হ্যাঁ তো? ও নতুন এসেছে, তাই আমার কাছ থেকে নোট নিচ্ছিল। নতুন এসেছে ভালো কথা, তো এত হেসে কথা বলার কি দরকার? আমার সাথে তো এত হেসে কোনোদিন কথা বলতে দেখিনি। সবসময় রাগীভাবে থাকে, আবার হেসে কথা বলবো? হেসে কথা বলার জন্য আগে নিজেকে হাসতে হয়। বুঝলাম। আর একটা কথা, ওই ছেলে ক্লাসে এত মানুষ থাকতে তোর কাছ থেকেই কেন নোট নিতে আসলো? আপনার কোনো সমস্যা? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, ইনি কি আমার মনের কথা শুনতে পাই নাকি? তোর মুখের অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় যে তুই বলতে পারিস। এখন জবাব দে। আমি কি করে জানবো আমার কাছে কেন এসেছে? ভালো করে শুনে রাখ। রিমির দিকে এক পা গিয়ে, আর যদি কোনোদিন অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছি, তাহলে তোর আর ভার্সিটিতে আসা হবে না। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রেখে দিব। মগের মূল্য নাকি? তুই ভালো করে জানিস আমি এমনটা করতে পারি। আর কিছু না ভেবে সোজা গাড়িতে গিয়ে বস, যা। রিমি যেতে থাকে। আবার পেছনে ফিরে জিহ্বা বের করে হাত দুটো মাথায় রেখে ভেঙ্গাতে নেয়। আর ফারহানও তাকিয়ে দেখে ফেলে। রিমি তাড়াতাড়ি জিহ্বা ভেতরে ঢুকিয়ে নেয়। চুপচাপ গাড়িতে বসে বাসায় যা। আর একটু দেরি হলে তোর জিহ্বা বের করে টেনে ধরে রাখবো। রিমি দৌড়ে চলে যায়। ফারহান মুচকে হেসে তাকিয়ে থাকে। ফারহান ওই ছেলেকে ডাক দেয়। ওই ছেলে দৌড়ে আসে। জি ভাইয়া, কিছু বলবেন? নতুন তো, তার নাম কি? জি ভাইয়া, আমার নাম শামীম। তো শামীম, একটা কথা ভালো করে শুনে রাখো। রিমির আশেপাশে যাতে আর না দেখি, আর যদি দেখি তাহলে তোমার অবস্থা কেমন হবে এটা সবার কাছ থেকে জিজ্ঞেস করে নিও। আর হ্যাঁ, যে নোটটা দিয়েছো সেটা নোট করা শেষ হলে আমার কাছে এসে দিয়ে যাবে, মনে থাকবে? ওকে ভাইয়া।
গুড বয়। কিরে, আজ কি বাসায় যাওয়ার ইচ্ছে নাই? চল যাই। আরাফ রিমানের মামাতো ভাই, আর ফারহান আরাফ আর রিমানের মা বাবার বন্ধুর ছেলে। তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে। তিনজন বেস্ট ফ্রেন্ড। তারা ভার্সিটির লাস্ট ইয়ারে আছে। তিনজন বড় বিজনেসম্যান বাবার ছেলে, তাই তেমন ভাবেই থাকে। ভার্সিটির মেয়েদের ক্রাশ তিনজন। তাদের সাথে কেউ লাগতে আসে না, আসলে তার খবর করিয়ে দেয়। রিমি রিমানের ছোট বোন, এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। মাহুয়াও ভার্সিটির প্রথম বর্ষে পড়ে। আর মুন আরাবের বাবার এক বন্ধুর মেয়ে, সে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। তিন বন্ধু বাসার সামনে এসে তিনজনকে বিদায় জানিয়ে যার যার বাড়িতে চলে যায়। তিনজনের বাসা একদম কাছাকাছি, 1 মিনিটও দূর না। মাঝখানে রিমানের বাড়ি, আর ডানে ফারানো, বামে আরাবের বাড়ি। রিমান বাসার ভিতরে ঢুকে দেখে রিমি বসে বসে কেক খাচ্ছে। বাসায় এসে খাওয়া শুরু করে দিয়েছিস? একদিন দেখবি গরুর মতো ফুলে যাবি। তোর মুখে ছাড়োর বাড়ি। নাউজুবিল্লাহ, একটা মেয়েকে এটা বলতে লজ্জা করে না? আর আমি কি তোর মতো ভার্সিটি ছুটির পর 14 ঘন্টা আড্ডা দেব? আমি এটা বুঝি না, মোটা হওয়ার কথা বললে মেয়ের এত রাগ উঠে কেন? আচ্ছা, কেক কে আনছে? বাবা আনছে আমার জন্য। এমনভাবে বলছিস যেন তোর একার জন্যই আনছে। জি, আমার একার জন্য এনেছে। আল্লাহ একটা বাপ দিল, তাও আবার কোনো কাছের না। সবার একটাই ভাব থাকে। আচ্ছা যাক, একটু আমাকে দে, দেখে তো টেস্টি লাগছে। কুত্তাকে দিমু, তাও তোকে না। তুই কি আমাকে কুকুরের সাথে তুলনা করলি? ছি, কি কস? আমি তোকে কুকুরের সাথে তুলনা করতে পারি? কুকুরের কি মান সম্মান নাই? তার এত বড় অপমান করতে পারি আমি? রিমির বাচ্চা, দাঁড়া তুই। চুপ, সারাদিন শুধু বাবা বাবা, আর কোনো কাজ নেই। লাগবে না তোর কেক। এনে ধর। এই তো আমার ভালো বোন। এত ভাব দেখার লাগবে না, তোকে এই জন্য দিচ্ছি যাতে আমার নজর না লাগে। এই কথা শুনে রিমানের গলায় কেক আটকে যায়। রিমান কাশতে কাশতে পানি খায়। শুধু বাবা বাসায় দেখে কিছু বললাম না। রিমান উপরে চলে যায়। মাহুয়া বেসিনে হাত মুখ ধোয়ার সময় হাতের মধ্যে লেখা রিমানের নাম্বারের দিকে তার চোখ যায়। সে নাম্বারের দিকে তাকিয়ে আছে। নাম্বার দেখে মাহুয়া নিজের অজান্তেই হেসে দেয়, কারণ নাম্বারের পাশে রিমান একটা স্মাইল ইমোজি এঁকে দেয়। পিছন থেকে তার বাবা আসে। নাম্বারটা কার? রায়হান খানের কথা শুনে মাহুয়া চমকে যায়। বাবাই, তুমি এখানে? এতক্ষণ ধরে ডাকছি, কোনো জবাব দিচ্ছিস না, তাই দেখতে এলাম। তার নাম্বারটা কার? আমার এক বান্ধবীর নতুন ফ্রেন্ড। ও, আমি ভাবলাম কোনো ছেলের নাম্বার। বাবাই, তুমি যে কি বলো না, ছেলের নাম্বার হতে যাবে কেন? না, যেভাবে নাম্বার দিকে তাকিয়ে হাসছিলি তাই ভাবলাম। একটা কথা মনে পড়ে গেছিল, তাই হাসলাম। শোন মা, আমি অন্য বাবাদের মতো না। তুই প্রেম করলে আমি কিছু বলবো না, করিস নাকি? বাবাই, আচ্ছা, প্রেম করা লাগবে না। তোর যাকে পছন্দ হয় শুধু আমাকে বলবি, আমি গিয়ে বিয়ের কথা বলবো। বাবাই, তোমার কি বিয়ে ছাড়া আর কিছু মনে পড়ে না? একদিন না একদিন বিয়ে তো করতেই হবে নাকি? করবো না বিয়ে আমি। এই জীবনে আর নাতি নাতনি মুখ দেখা হবে আল্লাহ? বাবাই, মাদের মতো কথা বলো না। তোর মা থাকলে হয়তো এটা বলতো, তাই আমি বলে দিলাম। আচ্ছা চল, খেতে আয়। আর আমাকে বল, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? আর কোনো হ্যান্ডসাম ছেলের সাথে দেখা হলো কিনা? উফ, তোমার কিচ্ছু হবে না। পরের দিন সকালে ফারহান রিমানের বাসায় যায়। রিমান রিমি তাড়াতাড়ি বের হ, লেট হলে খবর আছে। রিমি বেরিয়ে আসে। আমি রেডি। 2 মিনিট আসতেছি। রিমি একটা টপ পরে আছে। টপটা হাঁটুর উপরে, চুল ছাড়া, ঠোঁটে লিপস্টিক। ফারহান রিমিকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে। এটা কি পড়েছিস? সুন্দর লাগছে না আমাকে? তোরে তো। রিমি ভয়ে দাঁড়িয়ে থাকে। যা, ভালো কোনো জামা পরে আয়, ওড়নাটা যেন ঠিক থাকে। এভাবে গলায় ঝুলে থাকলে তোকে আমি ফ্যানে ঝুলিয়ে রেখে দিব, আর চুলগুলো বেঁধে আসবি। আর এত লিপস্টিক কেন দিয়েছিস? এক করে মুছে আয়। ভার্সিটিতে যাচ্ছিস, কোনো বিয়েতে না। এখন গেলে লেট হয়ে যাবে না? দেখ রিমি, আমাকে রাগাবি না, চুপচাপ চেঞ্জ করে আয়। আর না হলে অন্য পদ্ধতিও আমার জানা আছে। ঠিক আছে, যাচ্ছি। শুধু আমার ওপরেই না যত রাগ, এত অধিকার কেন খাটে আমার ওপর, এটাই বুঝি না। আমার কি কোনো ইচ্ছে নেই? এমন দিন একদিন আমারও আসবে, সেদিন বুঝাবো। যাবি নাকি আমি নিয়ে যাব? রিমি তাড়াতাড়ি উপরে চলে যায়। রিমান রেডি হয়ে নিচে আসে। চল চল, লেট হয়ে যাবে। আরব কোথায়?
বাহিরে অপেক্ষা করছে, একটু দাঁড়া। রিমি রেডি হচ্ছে। এখনো রেডি হচ্ছে? প্রতিদিন আমাকে কথা শোনায়, আজ পাইছি। ওই রিমি টিমি তাড়াতাড়ি কর, তোর কারণে যদি আজ লেট হইছি তাহলে তোর খবর আছে। আবার একটু পর। ওই এত লেট করছিস কেন? এত সেজে লাভ নেই। যেই মুখ আল্লাহ দিয়েছে ওইটা ঠিক হবে না, নিচে আয়, না হলে তোকে রেখে চলে যাব। এত চিৎকার করছিস কেন? তোর এত জলে কেন ভাই? তাছাড়া আমি লেট হতে চাই না। তুই ঠিক সময় গেছিস কোন দিন? আগের কথা আলাদা, এখন তোর ভাবি আমার জন্য অপেক্ষা করছে। লাঠি নিয়ে। রিমি চলে আসে। একটা সাদা গোলাপি 3 পিস পরে, চুলগুলোতে একটা ঝুঁটি করেছে আর হালকা লিপস্টিক। হ্যাঁ, তাও তো সুন্দর লাগছে। কি? রিমানও ফারহানের দিকে তাকিয়ে আছে। ফারহান একটা কাশি দিয়ে বলে, তোকে না বলছি সাদা কালার না পড়তে? সাদা পড়লে সমস্যা, কালো পড়লে সমস্যা, নীল গোলাপি লাল হলুদ পড়লে সমস্যা। আপনার সমস্যা নেই কোনটাতে? না মানে এটা ভালো লাগছে না, যা। ভাই বুঝছি। এই চল তো রিমি, ফারহান চুপচাপ চল আমার সাথে। ফারহান আর কিছু বলার আগে রিমি তাড়াতাড়ি দৌড়ে বাইরে যায়। সবাই নিচে গিয়ে দেখে আরাব আর মুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। আপনি কি বলেছেন মাকে? আমি সারাদিন ভার্সিটিতে ছেলেদের সাথে ঘুরি আর ঝগড়া করে বেড়াই। তোমার মা জিজ্ঞেস করেছে তাই আমিও সত্যিটা বললাম। এর মধ্যে কি সত্যি? কেন, সারাদিন তো ওই সৌরভের সাথে ঘুরে বেড়াও, আর ঝগড়া তো এখনো করছো আমার আসে। আমি ছেলেদের সাথে ঘুরলে আপনি তো মেয়েদের মুখই দেখেন না। সারাদিন তো আপনার আশেপাশে মেয়ের অভাব থাকে না, আর ঝগড়া তো আমার থেকে বেশি আপনি করেন। জোরে জোরে চিল্লিয়ে ঝগড়া করছে দুজন। আমি মেয়েদের পিছনে থাকি না, মেয়েরা আমার পিছনে থাকে। ওকে, মেয়েদের চোখ নষ্ট, তাই সকাল সকাল আপনি মুখ দেখেছি, না জানি আজকে দিনটা কেমন যায়। আল্লাহ জানে আমার দিনটা না জানি কেমন যায়। এই জন্যই তো বলি, আরব একা একা এতক্ষণ বাহিরে আমাদের জন্য অপেক্ষা করছে, একটা ডাকও দিল না। এক্সকিউজ মি, লেট হয়ে যাচ্ছে। সিনেমাটা ভালোই লাগছিল, কিন্তু আমাদের সময় নেই, বাকি ঝগড়াটা পরে করুন। বই গেছে আমার ওনার সাথে ঝগড়া করতে। ভালোবাসা হয়ে গেলে এবার চলেন। সবাই ভার্সিটিতে যায়। রিমান গিয়ে মাহুয়াকে খুঁজতে থাকে, পেয়েও যায়। রিমান পেছন থেকে এসে বলে, মাহু। মাহুয়া চমকে গিয়ে পেছনে তাকায়। কি হয়েছে? আর কি বলে ডাকলেন আমাকে? কেন মাহু বলে? আমার নাম মহুয়া, মাহু না। এমন অদ্ভুত নাম কেউ রাখে? বলতে নিলেই তো মুখে আটকে যায়। আর এটা আমার ভালোবাসার ডাক। এমন মার মারবো না, ভালোবাসা সব বেরিয়ে যাবে। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। একবার মার খেলে এই ভালো লাগাটা আর থাকবে না। আপনার মতো এমন কত দেখেছি। আমার মতো আর কাউকে পাবে না। একবার আমার কাছে এসে তো দেখো। মাহুয়া রিমানের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে অন্যদিকে তাকায়। আপনার এসব ফালতু কথা শোনার সময় নেই আমার কাছে। চোখ লুকাচ্ছ কেন আমার থেকে? প্রেমে পড়ে গেলে নাকি? আপনাকে দেখলেই আমার মারতে মন চায়, তাই তাকাচ্ছি না। কিন্তু তোমাকে দেখে আমার তো অনেক কিছু মনে চাই। কি বলে রিমানকে ঘুষি দিতে যায়। রিমান হাত ধরে ফেলে, পা দিয়ে মারতে যায়, পাও ধরে ফেলে। অন্য হাত দিয়ে মারতে নিলে রিমান তার হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে ধরে। এসব মারামারি আমি ছোটবেলায় করতাম, জানো। আমি সবার মতো না। ছাড়েন আমাকে। মাহুয়া রিমানের হাত থেকে ছাড় পাওয়ার চেষ্টা করছে। আমি না ছাড়লে এই হাত তুমি জীবনেও ছাড়াতে পারবে না। বৃথা চেষ্টা করে লাভ নেই। শুনো, যা বলছিলাম, আজ আমার গান লঞ্চ হবে, তাই পার্টি আছে, যাবে আমার সাথে? আপনি আবার গানও করেন নাকি? ও প্লিজ, আমি জানি যে তুমি জানো আমি সিঙ্গার। এখানে আসার পর কেউ তোমাকে বলেনি এটা হতে পারে না। তুমি যাবে কিনা সেটা বলো। কখনো না। বলে মাহুয়া চলে যায়। হাই আমার মিষ্টি কাঁচা মরিচ। অফ টাইমে আরাব যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ে মন বসে বসে সৌরভের সাথে আড্ডা দিচ্ছে। সাথে আরো ফ্রেন্ড আছে, তবে মন সৌরভের সাথে একটু বেশি হেসে হেসে কথা বলছে। আরাফ তার একটা হাত পকেটে রেখে দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণ করার পর আরাফ পেছনে ফিরে যেতে নেয়, কিন্তু এক পায়ে গিয়ে আবার সামনে ফিরে মুনের দিকে যায়। আরাফকে দেখে সবাই দাঁড়িয়ে গেলেও মুন ঠিকই বসে। কি হলো, তোরা সবাই দাঁড়িয়ে গেলি কেন? এটা আমাদের বসার জায়গা। এখানে কি আপনার নাম লেখা আছে নাকি? আর বাগানটা অনেক বড়, তাই অন্য জায়গায় যান। আমি 10 সেকেন্ড সময় দিব। এই সময়ের পর যারা ক্লাসে না গিয়ে এখানে থাকবে তাদের সাথে আমি পার্সোনাল ভাবে সাক্ষাৎ করব। টাইম স্টার্টস নাও। কেউ যাবে না। মুনের বলার আগে সবাই দৌড়ে চলে যায়। সৌরভ একবার যেতে নেয়, আরেকবার মুনের দিকে তাকায়।
আরাফ সৌরভের দিকে এক পা এগিয়ে আসতেই আরে হয়েছে, শান্তি এবার। কি ভাবেন কি নিজেকে? আমি প্রিন্সিপালের কাছে বিচার দিব আপনার। তাতে আমার কিছুই হবে না, ভালো করে জানো। মনে তো চাচ্ছে আপনাকে কি যে করি। মন রাগে কটমট করছে আর বারবার নিজের ঠোঁট কামড় দিচ্ছে। আরাফ সেই দিকে তাকিয়ে আছে, গভীর মনোযোগ দিয়ে দেখছে। মন বকবক করছে, সেদিকে আরাবের কোনো খেয়াল নেই। কি হলো? মনের ধমকে আরাবের হুঁশ ফিরে। আপনার সাথে কথা বলে লাভ নেই আমার, বসেন আপনি, আমি চলে গেলাম। কেন তুমি না এখানে বসে থাকবে? এমনি সবাই আমাদের দেখি উল্টাপাল্টা ভাবে, আর আপনার সাথে দেখলে তো কথাই নেই, তাই চলে যাব। সবাই উল্টো পাল্টে ভাবে নাকি? তুমি ভাবো। আমার বই গেছে আপনাকে নিয়ে ভাবতে। হয়েছে তোদের, এবার চল। আজ তাড়াতাড়ি যেতে হবে। রিমানের আজ একটা বড় দিন। আজ সে ভার্সিটিতে আসলো কে জানে। এখন রিমানকে প্রতিদিন ভার্সিটিতে দেখা যাবে। রিমান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মাহুয়া তার কিছু ফ্রেন্ডদের সাথে যাচ্ছিল, রিমানকে দেখে দাঁড়িয়ে যায়। কি রে, দাঁড়িয়ে গেছিস কেন? সামনে দেখ কে দাঁড়িয়ে আছে। রিমান, হাই কি হ্যান্ডসাম লাগছে তাই না? এর সামনে গেলে হার্টবিট বেড়ে যায়। যত সব ফালতু কথা, চল এখান থেকে। আমাকে দেখলে আবার পিছু পড়ে যাবে। কে রিমান? তোর পেছনে পড়বে কেন? যেদিন থেকে এসছি সেদিন থেকে পেছনে পড়ে আছে। চাপাটা একটু বেশি হয়ে গেল না? ও তোর পেছনে পড়বে কেন এত মেয়ে থাকতে? অদ্ভুত, চাপা কেন মারবো? সর, বিশ্বাস হয় না। দাঁড়া, তোদের এক্ষুনি দেখাচ্ছি। তোরা এখান থেকে শুধু দেখ আর শোন। মাহুয়া রিমানের কাছে যায়। হ্যালো। রিমান মাহুয়াকে দেখে ফোনটা রেখে দেয়। হাই। আচ্ছা, বলছিলে না আমাকে কোথায় যেন নিয়ে যাবে? আমি আজ রেডি থাকবো, আমাকে নিতে আসবে তো? সরি, কে আপনি? আমি আপনাকে কেন নিতে আসবো? কে আমি মানে? কিছুক্ষণ আগেই তো আমার পেছনে পড়েছিলে। মাথা ঠিক আছে তো আপনার? ও বুঝেছি, তুমিও আমার ফ্যান তাই তো? কথা বলার জন্য একজনকে এভাবে বিরক্ত করা ঠিক না। মাহুয়া রিমানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর রিমান কথাগুলো বলে চলে যেতে থাকে। মহুয়া, আর অভিনয় করার কোনো দরকার নেই, প্রমাণই হয়ে গেল কে কার পেছনে আছে। রিমান পেছনে তাকিয়ে মুচকি হেসে সবার আড়ালে মাহুয়াকে চোখ মারে। ছাড়বো না আপনাকে। মাহু বেবি, রেডি থেকো, তোমাকে আজ আমি নিয়েই যাব। বিকেলে সবাই রেডি হতে ব্যস্ত। রিমানের গান লঞ্চ হবে বলে কথা। রিমান একটা কালো গেঞ্জির সাথে একটা কালো কোট পরেছে। গেঞ্জিটার চোখালো, গলাটা বড়, তাই রিমানের সাদা বুক অনেকটাই দেখা যাচ্ছে। আরাব আর ফারহান রিমানের সাথে তাল মিলিয়ে একই ড্রেস পরেছে। ফারহান রেডি হয়ে রিমানের বাসায় আসে, রিমিকে ডাক দেয়। রিমি যাবে কিনা যাবে না সেটা ভাবছে। রিমি যাওয়ার আগে আয়নায় ভালো করে নিজেকে চেক করে নেয়। রিমি একটা কালো গাউনের মতো লেহেঙ্গা পরেছে। রিমির লম্বা চুল সামনে এনে রেখেছে আর একদম হালকা মেকআপ। নিজেকে চেক করে ভয়ে ভয়ে নিচে যায়। রিমি সিঁড়ি দিয়ে নিচে নামছে। ফারহান নামার শব্দ পেয়ে উপরের দিকে ফিরে তাকায়। ফারহানের চোখ আটকে যায় ওই দিকে। নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। চোখ সরানোর চেষ্টা করছে কিন্তু তাও পারছে না। রিমি ফারহানের তাকানো দেখে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। রিমি ফারহানের যত কাছে যাচ্ছে তত তার হার্টবিট বেড়ে যাচ্ছে। রিমি ফারহানের সামনে এসে দাঁড়ায়। ফারহান একইভাবে তাকিয়ে আছে। রিমির এভাবে দাঁড়িয়ে থাকতে অদ্ভুত লাগছে। ভাইয়া, কেমন লাগছে আমায়? এই কথা শুনে ফারহানের হুঁশ আসে। তুই কি বলে ডাকলি আমায়? কেন ভাইয়া? তোকে কতবার বলেছি না ভাইয়া বলে ডাকবি না আমায়? ভাইয়ের কি অভাব পড়ছে তোর? বলেছি না, হয়তো নাম ধরে ডাকবি, না হলে কিছু ডাকার দরকার নেই। কথা কাটা যায় না? আচ্ছা সরি, আর বলবো না। আর কি পড়েছিস সেটা? প্লিজ আজ না, আর সব কিছু ঠিক, বেশি মেকআপ করিনি, ড্রেসও ঠিক আছে, দয়া করে আজ কিছু বলবেন না। এত সুন্দর করে সাজলে লোকে তোর দিকে তাকাবে, আর এটা আমার একদম সহ্য হবে না। উনি কি আমাকে সুন্দর বললেন? কেউ তাকাবে না, আর একটু একটু তাকালে কি আসে যায়? আসে যায়, কেউ তোর দিকে তাকাক সেটা আমি চাই না। যা নর্মাল কোনো ড্রেস পরে আয়। তখন রিমান আসে, নিজের চুল ঠিক করতে করতে নিচে নামে। রিমান রিমির দিকে তাকায়, দেখে রিমি মন খারাপ করে আছে। আরে বাহ, আজ আমার পেতনি বোনটাকে পেতনি গো রানীর মতো লাগছে।
ও বান্দরের পূর্বপুরুষ আমার মেয়েকে পুরো পরীর মতো লাগছে, শুধু কারো নজর না লাগলেই হলো। আর আমাকে কেমন লাগছে বাবা? বান্দরকে শার্ট প্যান্ট পরালে যেমন লাগে ঠিক তেমনি। আচ্ছা, আমি নিচে আসার সময় মা বলছিল একদম তোমার মতো লাগছে। আমার মতো হলে তো কোনো কথাই ছিল না, তাহলে আজ পর্যন্ত সিঙ্গেল থাকতি না। আমার জন্য মেয়েরা লাইন ধরে থাকে। আচ্ছা, কোন জায়গায় লাইনটা আগে আমাকে বলিস, সেখানে আমি কালো চশমার দোকান দিব, কারণ সেখানে সব মেয়েরা কানা, তাই চশমা তো লাগবেই। থামবেন? এভাবে কোনো ছেলে তার বাবার সাথে আর কোনো বাবা তার ছেলের সাথে ঝগড়া করে? ঠিক আছে, মাফ করে দিলাম। চুপ একদম। যা রিমি, রেডি হয়ে আয়। আর কত রেডি হবে? রিমি ড্রেসটা পছন্দ হয়নি, তাই ড্রেসটা পাল্টে আসবে। ড্রেস কেন পছন্দ হবে না? ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। আমার মেয়ের যা ইচ্ছা হবে তাই পরবে, ড্রেস চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে কেউ জোর করছে না, ও ওর ইচ্ছে করছে না ওই ড্রেসটা পরতে, তাই না? রিমি হ্যাঁও করতে পারছে না, নাও করতে পারছে না। এত সুন্দর ড্রেস কেন পরতে ইচ্ছে করবে না? আসলে ড্রেসটা পরে আমাকে অনেক সুন্দর লাগছে, তাই সবাই আমার দিকে তাকিয়ে থাকলে আমার ভীষণ লজ্জা করবে, তাই পরবো না এটা। রিয়াদ খান রাগী দৃষ্টিতে রিমানের দিকে তাকিয়ে আছে। রিমান তার বাবার দিকে তাকায়। কি হলো, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? তুই বলেছিস রিমিকে এই ড্রেস না পরতে, তাই না? সাহস কি করে হলো তোর আমার মেয়েকে অর্ডার করার? ওর যা ইচ্ছে তাই পরবে। আরে ধুর, থামো। তোমার মেয়ে আমার কথা শুনে উল্টিয়ে ফেলে। আমি যা বলি তার উল্টোটা করে সব সময়। যেদিনও আমার কথা মতো কাজ করবে সেদিন ভাববো মন্ত্রী মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে। তাছাড়া এই ড্রেস আমি ওকে কিনে দিয়েছি। এখন তো আমারও এই ড্রেস পছন্দ হচ্ছে না, যাই হোক পাল্টানোর কোনো দরকার নেই, আমরা যাচ্ছি, তোরা আয়। তোর এই ড্রেস পছন্দ না হলে পাল্টিয়ে আয়। আমার খুব পছন্দ হয়েছে, আমি পাল্টাবো না। বলে দৌড়ে বাইরে চলে যায়। রিমানও যায়, সাথে ফারহানও নিজের রাগটাকে কন্ট্রোল করে যায়। রিমি গিয়ে রিমানের গাড়িতে উঠে। তুই ফারহানের সাথে যা, আমার একটা কাজ আছে, আমি সেটা করে আসছি। রিমি ফারহানের দিকে তাকায়। ফারহান রিমির দিকে তাকিয়ে একটা ডেবিল মার্কা হাসি দেয়। রিমি 2-3টা ঢোক গিলে। এখন আবার কি কাজ তোর? আরে আছে একটা গুরুত্বপূর্ণ কাজ, তুই বেরিয়ে আয়। রিমি বেরিয়ে আসে। আরাব ভাইয়া কোথায়? আমি তার সাথে যাব। আরবকে তার বাবা মা একজনকে আনতে পাঠিয়েছে, সে তাকে নিয়ে ঠিক পৌঁছে যাবে। রিমি আর কোনো উপায় না পেয়ে ফারহানের গাড়িতে বসে পড়ে। রিমানও তার গাড়ি নিয়ে চলে যায়। রিমি ভয়ে ভয়ে বসে আছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ফারহান গাড়ি চালাচ্ছে, কিছুক্ষণ পর গাড়িটা থামায়। এই মরে গেলাম আমি। রিমি, আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না। গাড়ি থামালে কেন? ফারহান চুপচাপ নিজের সিট বেল্টটা খুলছে, আর রিমি ভয়ে শেষ। ফারহান নিজের সিট বেল্টটা খুলে রিমির কাছে চলে যায়। ফারহানের একটা হাত রিমির পাশের গাড়ির জানালায় রাখে। রিমি ভয়ে সিটের সাথে লেগে যায়, চোখ দুটো বড় বড় করে ফারহানের দিকে তাকিয়ে থাকে। আমি আপনার কথা অমান্য করতে চাইনি, কিন্তু ড্রেসটা আমাকে রিমান ভাইয়া দিয়েছে। এমনিতেও অনেক ড্রেস কিনে দিয়েছে, কিন্তু এটা একটু স্পেশাল, কারণ এটা ভাইয়ার প্রথম গানের টাকায় আমাকে কিনে দিয়েছে। আর আমি যদি বলতাম এটা আমার পছন্দ হয়নি, তাহলে ভাইয়ার খারাপ লাগতো, তাই কিছু বলিনি। একদমে বলে ফেলে সবগুলো কথা। ফারহান রিমির দিকে তাকিয়ে আছে। আমি এটা বুঝতে পেরেছি, তাই কিছু করিনি, না হলে ড্রেস এতক্ষণে ছিঁড়ে নিচে পড়ে থাকতো। তুই সিট বেল্টটা বাঁধতে ভুলে গেছিস, সেটাই বেঁধে দিচ্ছি। ও। ফারহান রিমির সিট বেল্টটা লাগিয়ে দেয়। ফারহান রিমির এত কাছে হওয়ায় রিমির হার্টবিট ফাস্ট হয়ে যায়, সেটা ফারহান হালকা শুনতে পারছে। ফারহান রিমির দিকে তাকায়। রিমি ফারহানের চোখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। লজ্জায় লাল হয়ে গেছে রিমির মুখ। ফারহান নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে, ক্রমশ এগিয়ে যাচ্ছে রিমির দিকে। ফারহান রিমির ঠোঁটের একটু নিচে কিস করে। রিমি নিস্তর হয়ে যায়। তারপর ফারহান তাড়াতাড়ি সরে যায়, চুপচাপ ড্রাইভ করতে থাকে। রিমির দিকে একবারও তাকায় না। আরাব বিরক্তি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আরাব বারবার গাড়ির হর্ন বাজাচ্ছে। মন তাড়াতাড়ি বাইরে আসে। সে সাদা একটা গাউন পরেছে, চুল ছাড়া, কানে দুল লাগাতে লাগাতে আসে। আরাব তার সানগ্লাসটা খুলে তাকিয়ে আছে। মুন আরাবের কাছে আসে। এতবার হর্ন বাজানো লাগে? বলছি না আসছি, এখন আবার কার আশায় বসে আছেন? চলেন এখন। তোমার ফ্যামিলি থেকে আর কেউ যাবে না? জানেন তো বাবা অসুস্থ, তাই। মা বাবা যাবে না, তা হঠাৎ আমাকে নিতে আসলেন? মা বাবা জোর করে পাঠিয়েছে, তাই আসলাম। ও সরি, আপনার অমূল্য সময় নষ্ট করার জন্য।
আমার মন অনেক বড়, তাই মাফ করে দিলাম। ধন্যবাদ। আপনাকে হয়তো আর বিরক্ত করা হবে না, এটাই শেষ হয়তো। কেন, আমার সাথে বন্ধুত্ব করার কথা ভাবছো নাকি? হুঁ, অসম্ভব। আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, এই মাসের মধ্যেই বিয়ে দিয়ে দিবে শুনছি। কথাটা শুনে আরবের মোটেও ভালো লাগলো না। চেহারায় একটা রাগ রাগ ভাব চলে এসেছে। তো তাড়াতাড়ি কেন? একটা মেয়ের জন্য এটা মোটেও তাড়াতাড়ি না। আর তাছাড়া বাবা এখন অসুস্থ থাকে, তাই বাবার ইচ্ছে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে নিশ্চিত হতে চায়। কার সাথে বিয়ে ঠিক হয়েছে? সেটা তো জানি না, তবে কথাবার্তা চলছে, এখনো ঠিক হয়নি। তবে মা বলল হয়ে যাবে। ও, মা বলল আর রাজি হয়ে গেলে? নিজের কোনো ইচ্ছে নেই? কিছুই করেনি, যে পরিস্থিতি এই সময় মা বাবার উপরে না বলতে পারবো না। ভালো। এই কথাগুলো আরফকে বলার কি দরকার ছিল, না জানি কেন বলতে ইচ্ছে করলো। যার সাথে ইচ্ছে তার সাথে বিয়ে হোক, তাতে আমার এত রাগ হচ্ছে কেন? রিমান মাহুয়ার বাসার নিচে এসে মাহুয়াকে ফোন দেয়। হ্যালো, কে? জানো আমি? কে জানো? আর কে আমি? কি বলো জানো, তুমি আমাকে চিনছো না? বেবি, বাসার নিচে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করেন, আমি আপনার হাত পা ভাঙার জন্য আসতেছি। মাহুয়ার রাগে কটমট করতে করতে নিচে যায়, গিয়ে দেখে রিমান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখানে কেন? তুমি তো বলেছো আমার সাথে যেতে রাজি, তাই নিতে আসলাম। পাগল আপনি, আমি এমনি বলেছিলাম। আর আমার নাম্বার পেলেন কিভাবে? আর আমি কোথায় থাকি জানলেন কিভাবে? এটা আমার জন্য কোনো বড় ব্যাপার না। আপনি যান এখান থেকে, বাবাই দেখলে সমস্যা হয়ে যাবে। কেন? আমি দেখলে কি সমস্যা হবে? হ্যালো, আমি মহুয়ার বাবা। হ্যালো স্যার, আমি রিমান। আরে স্যার কেন বলছো? আঙ্কেল বলো। জি আঙ্কেল। তুমি কি করো? ও যা খুশি করুক, তাতে তোমার কি? আমার অনেক কিছু। এবার আমি অনার্স শেষ ইয়ারে আছি, আর আমার ক্যারিয়ার গান গাওয়া। আজ আমার একটা গান লঞ্চ হতে যাচ্ছে, তার পার্টিতে আমি মাহুকে না মানে মাহুয়াকে নিতে এসেছি। আমি যাব না। কেন যাবি না? আজ ছেলের এত বড় একটা দিন, তার সাথে থাকবি না? আপনার মেয়ে আমাকে বলেছে ও যাবে, এখন না করছে। ছেলেটা বেশ হ্যান্ডসাম আছে, তুই এমন একটা ছেলে পছন্দ করবি সেটা জানা থাকলে কোনোদিন তোকে বিয়ে নিয়ে কিছু বলতাম না। বাবাই কি বলছে এগুলো? আর শুনে রাখো, আমি যাব না। কেন যাবি না? তুমি যেমন শান্ত, তোমার গার্লফ্রেন্ড ততটাই রাগী। ঠিক বলেছেন আমার গার্লফ্রেন্ড। কে কার গার্লফ্রেন্ড? রিমান, আমাকে রাগিও না। রাগ উঠলেও কিছু করতে পারবে না, চলো বেবি, না মানে মাহুয়া। প্রথম কোনো ছেলে এসে তোকে কোথাও নিয়ে যাওয়ার সাহস করেছে, যা চুপচাপ, আর একটা কথাও হবে না। এতই যখন শখ আমাকে নিয়ে যাওয়ার, ঠিক আছে যাব। তবে আমি যে অবস্থায় আছি ঠিক সে অবস্থায় যাব। রিমান তার পোশাকের দিকে তাকায়। মাহুয়া জিন্সের প্যান্ট আর একটা সাদা শার্ট পরে আছে, এক সাইড ইন করা, এক সাইড ইন ছাড়া, লম্বা চুলগুলো সামনে, আর শুধু লিপস্টিক দেওয়া। এভাবে কেউ পার্টিতে যায়? এভাবেই চলো, কিউট লাগছে। ঠিক আছে চলো। মাহুয়া গাড়িতে গিয়ে বসে। আমার মেয়ের খেয়াল রেখো। আর ভালো লাগে আমার মেয়েকে? শুধু ভালো লাগে না, আর ওর থেকে আমার আপনাকে বেশি ভালো লাগছে। আমারও। সাবধানে যেও। যাক, নিশ্চিত হওয়া গেল আমি ছাড়াও আমার মেয়েকে কেউ ভালোবাসে। রিমান গাড়ি ড্রাইভ করতে থাকে। কি দরকার ছিল বাবার সামনে এমন করার? কি ভাবলো বাবাই এখন? ভুল কি ভেবেছে? ভুল ভাবেনি। বাবাই তো আর জানে না যে আপনি মজা করছেন। কে বলেছে আমি মজা করছি? আপনি আমাকে পছন্দ করেন, এটা মজা না। একদমই না, আমি সত্যি পছন্দ করি। আর শুধু পছন্দ করি না, বাস, অনেক হয়েছে। আর কিছুক্ষণ আগে আমাকে চিনতে পারছিলেন না? যেদিন তুমি বলবে আমাকে ভালোবাসো, সেদিন পুরো দুনিয়ার সামনে বলবো তুমি আমার গার্লফ্রেন্ড। কোনো দিনও বলবো না। দেখা যাবে। রিমান আর মাহুয়া পৌঁছে যায়। রিমান গাড়ি থেকে বেরিয়ে মাহুয়াকে একটা কার্ড দেয়। এটা কি? এটা ছাড়া তোমাকে ঢুকতে দিবে না, তুমি ভিতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। ওকে। মাহুয়া ভেতরে যায়, গিয়ে দেখে বিশাল বড় আয়োজন। মাহুয়া কোথায় যাবে ঠিক বুঝতে পারছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন মাহুয়ার কিছু ফ্রেন্ড আসে। কি রে তুই এখানে? আরে তোরা, আমাকে রিমান নিয়ে এসছে। মহুয়া অনেক হচ্ছে। এবার থাম। রিমানের কনসার্ন দেখতে এসেছিস সেটা বল। আরে কি পরে এসেছিস? পার্টি ড্রেস নেই তোর কাছে? না, আর আসতে কে চেয়েছে? আমাকে জোর করে নিয়ে এসছে। মহুয়া থামবি এবার। মাহুয়া রিমান আসতে দেখে তার কাছে যায়। আমাকে এখানে নিয়ে আসলে এখন আমি কি এখানে ঢোল বাজাবো? সরি, আমি আপনাকে কেন নিয়ে আসতে যাব? অনেক হয়েছে। আপনার নাটক বন্ধ করুন। মিস, আপনি পার্টি এনজয় করুন, আমাকে বারবার বিরক্ত করবেন না।
রিমান সরি ওই একটু মজা করছে, প্লিজ ডোন্ট মাইন্ড। নিজে আমাকে জোর করে নিয়ে এসে এখন ভাব দেখানো হচ্ছে। আমি আপনাকে নিয়ে আসবো। রিমান এটা বলে চলে যায়। এভাবে তাকানোর মানে কি? আপনার সাহস কি করে হলো এটা বলার? শান্ত হ প্লিজ, কোনো ঝামেলা করিস না, চুপচাপ পার্টিটা এনজয় কর না। আপনাকে আমি পরে দেখে নিব। সবাই পার্টিতে আসে। সবার সামনে রিমানের গান লঞ্চ করা হয়। রিমান ও তার পরিবার সবার ছবি তোলা হয়। যখন তিনজনে একসাথে ছবি তোলার জন্য স্টেজে যায় তখন মেয়েদের আওয়াজের গতিটা একটু বেড়ে যায়। তিনজনকে বন্ধু মনেই হচ্ছে না, মনে হচ্ছে তিনজন ভাই। ছবি তোলা শেষে রিমানকে গান গাইতে বলা হয়। রিমান মাহুয়ার দিকে তাকায়। যেখানে ড্রিঙ্কস করা হয় সেখানে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পুরো একটা বোতল দিয়ে ড্রিঙ্কস করছে, অন্য কিছু না, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। রিমান মাহুয়ার দিকে তাকিয়ে রোমান্টিক একটা গান গায়। গানটা ছিল মোহব্বত সে নেহি ওয়াকিফ বহুত আনজান লাগতি হো। গান গাইতে গাইতে রিমান মাহুয়ার সাইডে এসে দাঁড়ায়। সবার চোখের আড়ালে মাহুয়াকে একটা চোখ টিপ দেয়। বান্দর একটা। তবে গানের কণ্ঠ আছে বলতে হবে। 1 মিনিট, আমি যদি ওর বউ হই, তারপর যদি ও আমাকে কোনো বড় একটা শোতে নিয়ে যায় আর ওইখানে যদি আমাকে গান গাইতে বলা হয়, তখন আমার যে কণ্ঠ শুনে সবাই দৌড়ে পালাবে। ধুর, কি ভাবছি, ওকে বিয়ে করলে তো। ফারহান দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একজন দূর থেকে ফারহানকে পর্যবেক্ষণ করছে। ও হ্যালো মিস্টার, আমি রাইসা। আপনার সাথে কিছু কথা ছিল বিজনেসের ব্যাপারে। কি কথা? রাইসা কোম্পানি তো চিনেন তাই না? আমি সেই কোম্পানির সিও। আমরা আপনার প্রজেক্টে ইনভেস্ট করতে চাই, আর আমার মনে হয় এখানে কথা বলা ঠিক হবে না। অন্যদিন অন্য কোথাও মিটিং করলে ভালো হয়। ওয়াও, দ্যাটস গ্রেট। ইওর নাম্বার? ফারহান রাইসাকে তার নাম্বার দেয়। তারা কথা বলতে থাকে। এইদিকে একজন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখছে। তখন একটা ছেলে আসে ড্রিঙ্ক নিয়ে। হ্যালো মিস রিমি, এটা আপনার জন্য। সরি, বাট আমি ড্রিঙ্ক করি না। ডোন্ট ওয়ারি, এটা জাস্ট জুস। ও ওকে, থ্যাঙ্কস। ইউ লুক বিউটিফুল টুডে। থ্যাঙ্কস। ও, আই অ্যাম রনি। রিমি হাত বাড়াতে নেয়। পেছন থেকে ফারহান হাত বাড়িয়ে ওই ছেলের সাথে হাত মেলায়। হ্যালো, আই এম ফারহান। ফারহান রনির হাত জোরে শক্ত করে ধরে। ছেলেটা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রিমি ফারহানের হাতটা ধরে ছুটিয়ে নেয়। ও বুঝে গেছি, আপনি ফারহান। হাতটা ছাড়ুন প্লিজ। হাত ছাড়তেই রনি চলে যায়। ফারহান রিমির হাত থেকে জুসটা নিয়ে খেয়ে টেবিলে রেখে দেয়। কতবার বলেছি না অচেনা কারোর সাথে কথা না বলতে? আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? কিছুক্ষণ আগে যে মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছেন। ও, উনি রাইসা? চেনেন নাকি? না, কেন? ওই মেয়ের থেকে একটু দূরে থাকবেন। মেয়েটার মতলব ভালো না। তুই জানলে কি করে? দেখে বোঝা যায়। মতলব খারাপ হলেই বা কি? কথা বলতে তো কোনো আপত্তি নেই আমার। আমার আছে, তবে মনে মনে। কিরে বল। আপনার আপত্তি না থাকলে আমার কি? আমি কারোর সাথে কথা বললে তো জোর খাটেন আমার উপর। এখন আমি বলছি, না শুনে কি আর করার? আমি চাই তুই আমার উপর জোর খাটাক, আমার উপর তোর অধিকার দেখাস। আমি চাই এগুলো করে বুঝবি। আচ্ছা, এখানে চুপচাপ আমার সাথে বসে থাক। আরাব সবার সাথে কথা বলছে কিন্তু তার চোখ বারবার একই জায়গায় যাচ্ছে। মুন তার ড্রেসের জন্য অনেক আনকমফোর্টেবল ফিল করছে। ড্রেসটা অনেক টাইট হওয়াতে কিছু ছেলেরা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মুন একবার এদিক যাচ্ছে, আরেকবার ওই দিক যাচ্ছে। আরাব শুধু ওকে লক্ষ্য করছে। ধুর, মাকে বলছিলাম এই ড্রেসটা পরবো না, কে শুনে কার কথা? আমার কথা তো কোনো মূল্য নেই। ভালো লাগছে না আর এখানে থাকতে, সবগুলোর শকুনের নজর। বলে পিছনে ফিরে আর আরাব তার একদম মুনের সামনে এসে পড়ে। মুন চমকে যায়। আপনি? আরাফ মুনকে ধরে পিছনে ফিরিয়ে দেয়। মুন সামনে ফিরতে নেয়, আরাফ শক্ত করে ধরে রাখে মুনকে। কি করছেন আপনি? চুপচাপ আমার কথা শোনো। পেছনে তোমার জামার চেইনটা ছিঁড়ে গেছে। কি? মুন আবার পেছনে ফিরতে নেয়, আরাফ আবার ধরে সামনের দিকে ধরে। তোমার পিঠটা কি সবাইকে দেখাতে চাও নাকি? দাঁড়িয়ে দেখছেন কি? চেইনটা উপরে তুলে দিন। আরাফ মুনের পেছনের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। ছিঁড়ে গেছে চেইনটা। এখন কি হবে?
আরাফ তার কোটটা খুলে মুনের পিঠটা ঢেকে দেয়। মুন সামনে ফিরে হালকা হাসি দিয়ে আরাফকে থ্যাঙ্কস বলে। এভাবে হাসি দিয়ে বলার কিছু হয়নি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমিও এইভাবে বলতাম। চলেন, এখন আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করি। চলেন। রিমন ইয়ার মেয়েটাকে দেখ, ড্রিঙ্ক করছে যেন এটা কোল্ড ড্রিঙ্ক না অন্য কিছু। দেখ কি অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। যাবো একবার, ট্রাই করে দেখা যাক, হতে পারে আজকে রাতটা আমার জন্য রঙিন হয়ে যাবে। যাবো? প্লিজ গো। রিমান তাকিয়ে আছে। অনিক একটা ভাব নিয়ে মাহুয়ার কাছে যায়। হ্যালো মিস, হ্যালো। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন? পার্টিতে একা নাকি? কোনো সমস্যা? সমস্যা থাকবে কেন, আমার জন্য তো আরও ভালো। মানে? আপনিও একা, আমিও একা, আপনি চাইলে আমরা কেউ একা থাকবো না আজ। আর আমার টাকার কোনো অভাব নেই। আমার হাতে এই বোতলটা দেখতে পাচ্ছেন? এটা আমি আপনার এমন জায়গায় মারবো না যে কোটি টাকা খরচ করেও সারাতে পারবেন না। চুপচাপ সামনে হাঁটেন, না হলে হাঁটার অবস্থায় রাখবো না। রিমান হেসে দেয়। অনিক আস্তে করে নিজের হাতটা নামিয়ে দেয়। অনেক চুপচাপ হেঁটে চলে আসে। রিমান হাসতে থাকে। হাসতে হাসতে মাহুয়ার কাছে আসে। একা একা দাঁড়িয়ে আছো যে? সবাই চলে গেছে। বুঝতে পেরেছি, রাত অনেক হয়েছে, চলো তোমাকে দিয়ে আসি। তাড়াতাড়ি চলেন, আমার এখানে ভালো লাগছে না। তুমি দাঁড়াও, আমি সবাইকে বলে আসি। রিমান সবাইকে বলে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরে একটা ছেলের সাথে এত রাতে যাচ্ছ, ভয় করছে না? উল্টা পাল্টা কিছু ভাবলেও না মেরে ফেলবো। ওরে বাপরে, আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আমার সাথে তুমি একদম সেফ। একটু পর মাহুয়া ছটপট করতে থাকে। পা দুটোকে চেপে একবার এদিক করতে থাকে আর একবার ওই দিক। কি হয়েছে? বাসায় পৌঁছতে আর কত দূর? আরো আধা ঘন্টা লাগবে। কি এতক্ষণ কন্ট্রোল করা সম্ভব না। মানে? আমি ওয়াশরুমে যাব এক্ষুনি। এখন আমি ওয়াশরুম কোথায় পাবো? আমি জানি না, প্লিজ তাড়াতাড়ি। রিমান জোরে গাড়ি চালায় আর আশেপাশে দেখতে থাকে। এত কোল্ড ড্রিঙ্ক পান করতে কে বলেছিল? আচ্ছা, এক কাজ করি, এখানে আশেপাশে কেউ নেই, এখানে গাড়ি দাঁড় করাই। মাহুয়া কিছুক্ষণ পর রিমানের দিকে তাকিয়ে তাকে মারতে থাকে। স্টুপিড, এখানে দেখো কোনো হোটেল আছে কিনা। রিমান হাই স্পিডে গাড়ি চালায়। আহা, তাড়াতাড়ি করো। রিমান মাহুয়ার দিকে একটা বোতল এগিয়ে দেয়। এটা ট্রাই করতেই পারো। মাহুয়া বোতলটা নিয়ে রিমানকে মারতে থাকে। স্টুপিড, এটা দিয়ে আমি কি করব? ওকে ওকে, সরি। চুপচাপ মুখ বন্ধ রেখে গাড়ি চালাও। রিমান তাড়াতাড়ি একটা হোটেলের সামনে এসে গাড়ি দাঁড় করায়। রিমান কিছু বলার আগেই মাহুয়া দরজা খুলে দৌড় দেয়। আস্তে আস্তে। রিমান বাহিরে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মাহুয়া আসে। চলো এবার। রিমান মাহুয়াকে বাসায় পৌঁছে দেয়। মাহুয়াও ঘুম ঘুম চোখে কিছু না বলে চলে যায় ভিতরে। গুড নাইট বেবি। শাট আপ। আরাফ মুনকে বাসায় পৌঁছে দেয়। আপনার বাসায় এসে গেছি মিস। আমার চোখ আছে, আমি দেখতে পারছি। মুন গাড়ি থেকে নেমে আরাবের কোটটা খুলে হাতে দিয়ে চুলগুলো পেছনে দেয়। এটা অন্যদিন দিলেও চলতো। এটা নিয়ে বাসে গেলে সবাই অন্য কিছু ভাবতে পারে। ওকে বাই, থ্যাঙ্কস ফর এভরিথিং। চাঁদ আজ কোন দিক দিয়ে উঠলো? যাই হোক, ইউর ওয়েলকাম। মুন চলে যাচ্ছে। আরাব গাড়ির ভেতর থেকে মুনের যাওয়া দেখছে। অন্ধকারে একদম চাঁদের মতো লাগছে। আরাব চোখ ফিরিয়ে চলে যায়। ফারহান গাড়ি ড্রাইভ করছে। রিমি ঘুমিয়ে শেষ। রিমি ফারহানের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ফারহান এক হাত দিয়ে রিমির মাথায় হাত দিয়ে ধরে রেখেছে আর অন্য হাত দিয়ে ড্রাইভ করছে। ফারহান রিমিকে নিয়ে বাসার সামনে এসে রিমিকে ডাকছে। তার কোনো পাত্তাও নেই। ফারহান গাড়ি থেকে বেরিয়ে রিমিকে কোলে নিয়ে বাসার ভেতরে যাবার পরিকল্পনা করে। দরজার সামনে দাঁড়ায়। দরজা খোলার শব্দ পেয়ে তাড়াতাড়ি রিমিকে নামিয়ে দেয়। রিমি চমকে ঘুম থেকে উঠে। আমি এখানে আসলাম কিভাবে? কখন আসলাম? এটা বলে সে আবার ঘুমিয়ে যাচ্ছে। রিমির মা দরজা খুলে। সকালে সবাই ভার্সিটিতে উপস্থিত হয়। আজকের আলোচনার বিষয় অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের 3 দিনের জন্য পিকনিকে নিয়ে যাবে। এটা শুনে সবাই লাফালাফি করছে। আমিও যাব। ফারহান রিমির দিকে তাকিয়ে একটা হাসি দেয়, যার মানে রিমি বুঝে যায়। মন খারাপ করে রিমানের দিকে তাকিয়ে থাকে। রিমি, তুইও যাবি পিকনিকে? ও যাবে না। পাগল, তুই রিমিকে একা পাঠাবো? কখনো না। কে বলেছে রিমি একা যাবে? তার সাথে তার ভাই রিমান যাবে। প্রিন্সিপাল মানবে। সেটা আমি দেখে নিব। তাহলে আমিও যাব।
তোরা দুজন গেলে আমি একা থেকে আর কি করব? আমিও যাব, আর আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। ও একটা খবর দিতে ভুলে গেছি। আরাব, তোমার বেন বাঁচতে চলেছে। মানে? তোর মা বাবা তোর বিয়ে ঠিক করেছে। আজ বিকালে মেয়ে দেখতে যাবে, তাই তোকে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। পাগল তুই? আমি এখন বিয়ে করব না, ওরা বললেই হলো। যেতে বলেছে। মেয়েটাকে? সেটা তো জানি না। আচ্ছা তোরা বাসায় যা, আমার কাজ আছে। চুপচাপ আমার সাথে চল। আরাফ জোর করে রিমানকে বাসায় নিয়ে যায়। রিমান, ফারহান বসে বসে খাচ্ছে। মা, আমি বিয়ে করব না, তোমরা আমার উপর জোর করতে পারো না। মামুনি, একটু সস এনে দাও না, শুধু সিঙ্গারা ভালো লাগছে না। দাঁড়া দিচ্ছি। মানে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি তো এটা বুঝছি না, তোর বিয়ে করবে? তোর বিয়ে করতে সমস্যাটা কি? মেয়ে সুন্দর আছে, আর তোরও তো বিয়ের বয়স হয়েছে। কিসের বিয়ের বয়স হয়েছে? বাবা কোথায়? বাবার সাথে কথা বলবো। তোর বাবা একটা কাজে গেছে। কিন্তু মা। মামুনি, আরো কয়েকটা সিঙ্গারা দাও তো। রিমান চুপ কর, তোকে কিন্তু আমি জন্মের খাওয়া খাওয়াবো। আচ্ছা মামুনি, মেয়েটাকে? মুন। সাথে সাথে রিমানের মুখের পানি বেরিয়ে যায়। কাশতে কাশতে বলে, কোন মন? আরে আমাদের মুন। রিমান আর ফারহান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। একদম পারফেক্ট জ্যোতি, ওদের তো একদম জামাই বউ লাগে, বিয়ে না জানি কি লাগবে। তোরা চুপ করবি? মা, আমি ওই মনকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? কি মিষ্টি একটা মেয়ে। ওর বাবা অসুস্থ, তাই মেয়ের বিয়ে দিতে চাই তাড়াতাড়ি। আমি বিয়ে করতে পারবো না, ব্যাস। বড় হয়েছিস, এখন তো তোকে আর জোর করতে পারবো না। তুই বিয়ে না করলে কি আর করার। মনের জন্য আরো জায়গা থেকে প্রস্তাব এসেছে, তাদের মধ্যে থেকে কারোর সাথে বিয়ে দিবে। এই কথা শুনে আরাফ কিছুটা স্থির হয়। সে আর কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। কি আর করব, তোমাদের কথা তো ফেলতে পারি না, তাই বিয়েটা করা ছাড়া উপায় নেই। আরাফের এমন জবাবে রিমান আর ফারহান অবাক হয়ে তাকিয়ে থাকে। আচ্ছা, মনকে জানে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? জানিয়ে দিব। জানানোর কোনো দরকার নেই, বিকেলে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিব। এবার কি হবে? একবার বিয়েটা হতে দে, এইসব ঝগড়া কোথায় চলে যাবে যখন রোমান্স উঠবে? যদি না ওঠে? আমরা আছি কি করতে? এখন পিকনিকের কথা ভাব। এখানে যা হওয়ার তো হয়ে গেছে। আমি শুধু মনের চেহারাটা কেমন হবে তোর হবু বরকে দেখে সেটা দেখার অপেক্ষায় আছি। বিকেলে আরাফ, তার বাবা মা, রিমান, ফারহান, রিমি সবাই রেডি হয়ে মুনের বাসায় যায়। সবাইকে অনেক যত্ন করে সোফায় বসানো হয়, খাবার দেওয়া হয়। মুন রেডি হচ্ছে উপরের রুমে। মুনকে কি আজ আমরা নতুন দেখছি নাকি যে রেডি হওয়া লাগবে? বিয়ে বলে কথা, মেয়েদের একটা শখ আছে না? আমি এটা বুঝলাম না, আরাম এত চুপচাপ কেন? মুনের একটা চাচাতো বোন এসে দেখে যায় আর লুকিয়ে জিজ্ঞেস করে জামাই কোনটা। আরাফকে দেখে দৌড়ে উপরে চলে যায়। মুন রেডি হয়ে বসে আছে। ধুর, ভালো লাগে না। শাড়ি পরার কি দরকার ছিল? আরে ভালো করছিস, শাড়ি পরছিস। শাড়িতে তোকে হেব্বে লাগছে। নিচে যা দেখে এলাম, তোর হবু বর তো সেই লেভেলের হ্যান্ডসাম, একদম জেন্টালম্যান। আমার এখন তোকে নিয়ে হিংসা হচ্ছে। বিয়ে করার আমার একদমই ইচ্ছে নেই। তাও বল, সত্যিই হ্যান্ডসাম ছিল? অনেক হ্যান্ডসাম ছিল। ও যেহেতু আমার দুলাভাই হবে, তাই নজর দিতে পারবো না। তবে ওনার সাথে আরও 2টা ছেলে এসেছে, তারাও কম না। তোর বিয়ে হয়ে গেলে ওদের মধ্যে থেকে একটাকে সেটিং করিয়ে দিস প্লিজ। তুই আর তোর কথা, আমি টেনশনে আছি, না জানি ছেলেটার মন কেমন হয়। আরে ছেলেটা যে হ্যান্ডসাম না, নিশ্চয়ই মনও ওর মতোই সুন্দর হবে। উপরে সুন্দর দেখে সবকিছু বিচার করা যায় না। এখনই মা এসে বলল আমাকে নিচে নিয়ে যেতে। সত্যি বলতে একটু না, অনেকটাই ভয় করছে। শুনেছি মেয়ে দেখতে এলে ছেলের মা চুল দেখে, হাত দেখে, হেঁটে দেখাতে বলে। মনে হয় কোনো মেয়ে না জিনিস নিচ্ছে। এমন করলে আমার মন আগেই ভেঙে যাবে। আর লজ্জা যে করছে না সেটা না, লজ্জাও করছে। চাচাতো বোন আমাকে নিয়ে যায়, মনে হয় আমি একা যেতে পারবো না। আমিও আস্তে আস্তে যাই, মনে হচ্ছে দৌড়ে পালাই। এমন বেহায়ের মতো তাকিয়ে থাকলে মান সম্মান নিয়ে বাসায় যাওয়া যাইতো না। আরে মুন আপু, বসো এখানে। মুন মাথা উঁচু করে তাকিয়ে চেনা পরিচিত লোক দেখে অবাক হয়ে যায়। সে এটা বুঝে উঠতে পারছে না ছেলেপক্ষ কি আসেনি এখনো। মুন আশেপাশে ভালো করে দেখে কাউকে দেখতে পারছে না। আরাফ, রিমান, ফারহান বড় একটা হাসি দিয়ে মুনের দিকে তাকিয়ে আছে। মুনমা, এদিকে এসে বসো। শাড়িতে তোকে একদম পরি লাগছে। আরে আন্টি, আর বলো না, এই শাড়ি পরে আমার জান বেরিয়ে যাচ্ছে।
এই গরমে কেউ এত ভারী শাড়ি পরে আবার কেনাকে দেখতে আসবে, তার জন্য নাকি আবার শাস্তি হবে। অসহ্য, গরমে মরে যাচ্ছি। আরাফ মুচকি এসে মনের দিকে তাকিয়ে আছে, আর সবাই মুনের কথায় হ্যাঁ মেলাচ্ছে। মুনের মা বারবার মুনকে ইশারা দিচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো পাত্তা নেই। আচ্ছা, ছেলেপক্ষ এখনো মনে হয় আসেনি, ভালো হয়েছে। একটু সাহস যোগাই মনে, না জানি ছেলে কোন বাদরের মতো দেখতে হবে। ওর মা আবার যদি টিভি সিরিয়ালের মতো দাজ্জাল শাশুড়ি হয় তখন? তুই এবার চুপ করবি? আরে বলতে দাও না মা, ছেলেরা আসলে তো মুখে তালা দিয়ে রাখতে হবে। তারা কখন আসবে? আসবে না, এসে গেছে। মুন চারপাশে তাকায় আর আস্তে করে বলে, কোথায়? মনকে শক্ত করো। তোমার বিয়ে যার সাথে ঠিক হয়েছে সে আর কেউ না, তোমার জন্মের শত্রু, না মানে বন্ধু আরবের সাথে। কথাটা শুনে মন বিষম খায়, মুখ থেকে জুস বেরিয়ে যায়। কাশতে কাশতে আরাফের দিকে তাকায়। আরাফ একটা হাসি দিয়ে মনের দিকে টিস্যু পেপার ধরে। সব খেয়ে বেচারির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইশারা দিয়ে আরাফের দিকে আঙ্গুল দিয়ে শুধু আমার আমার বলছে। হ্যাঁ, এটাই তোমার হবু বর। মুন আরাফের দিকে তাকায়। আরাফ মনের দিকে তাকিয়ে হেসে চোখ দুটো মিটমিট করে। মুন একবার আরাফের দিকে তাকায়, একবার তার মার দিকে। মা? চুপচাপ বসে থাক। সবাই কথা বলছে আর মুন শুধু আরাফের দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আর টেবিলে রাখা খাবার তো এভাবে খাচ্ছে যেন সেই মেন মেহমান। আরাব আর মন, তোমরা অন্য রুমে গিয়ে আলাদা কথা বলো। এই সুযোগের আশায় ছিলাম, চলুন। দুজনে উপরে মনের রুমে যায়। ওরা যেতেই রিমান আর ফারহানের ইশারা করা শুরু হয়ে গেছে। ওরা দুজন উঠে দাঁড়ায়। ভালো লাগছে না, আমরা দুজন এক কাজ করি, ছাদে গিয়ে একটু ঘুরে আসি। রিমান আর ফারহান তারা যায়, গিয়ে মনের দরজায় আড়ি পেতে থাকে। লজ্জা করে না নিজের হবু স্বামীর উপর এভাবে চোখ রাঙিয়ে তাকাতে? না, করে না। আপনার সাহস কি করে হলো আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসা? এই ছিল আপনার মনে? এক মিনিট, আমার মনে কিছুই ছিল না। আমিও কিছুক্ষণ আগে জানতে পারলাম। আর বিয়ের প্রস্তাব দিতে আসেনি, সব আগে থেকে ঠিক করা ছিল। আপনি না করে দিতে পারলেন না? কেন, তুমি না করতে পারলে না, নাকি আমার প্রেমে পড়ে গেছো? কখনো না। আর আমি না করতে পারবো না, আমার প্রবলেম আছে, জানেন না? তো মিস মুন, আপনার মতো আমারও প্রবলেম আছে। আপনার আবার কিসের প্রবলেম? আপনি যেমন আপনার মা বাবাকে না করতে পারবেন না, ঠিক তেমনি আমি না করার শর্তেও কেউ শুনেনি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, গিয়ে না করে দিন। আমি কেন না করব? আপনি না করেন। আমি কেন না করব? তুমি হয়তো না করে দাও, না হলে আমাকে বিয়ে করো। আমার কাছে আর কোনো অপশন আছে? আমি না করলেও কেউ শুনবে না। ঠিক আছে, আমাকে বিয়ে করো, আর মজা বুঝো। বিয়ের পরে এত রাগ কোথায় থাকে আমিও দেখবো। আচ্ছা, হুমকি দিচ্ছেন আমাকে? ঠিক আছে, বিয়ের পর আমিও দেখিয়ে দিব আসল বউ কাকে বলে। আপনার জীবন যদি জাহান্নাম না করে দিয়েছি, তারপরে বলবেন। দেখা যাবে। বলে আরাফ দরজা খুলে, আর রিমান ফারহান রুমের ভেতরে পড়ে যায়। পড়ে গিয়ে তাড়াতাড়ি উঠে। এভাবে কেউ দরজা খুলে? একটু দেখে খুলবি না? দরজা দেখে খুলবো? তোরা কান পেতে শুনছিলি আমরা কি বলছিলাম? তা কথা বলা শেষ নাকি আরো বলবে? আমরা তো এমনি দেখতে এসেছিলাম। মুন লজ্জা পাওয়ার অভিনয় করে, যা কোনো কাজে লাগে না। ওই স্যার, লজ্জা পেতে হবে না। একটু আগে এখানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেটা আমরা শুনেছি। এভাবে কারো কথা শোনা ভালো না। রাগ বেটা, ভাবলাম হয়তো একটু রোমান্টিক কথাবার্তা হবে, লজ্জায় দুজন কথা বলতে পারবি না, কিন্তু এখানে সে তারা ঝগড়া করছে। দূর, পুরো মজাটাই নষ্ট করে দিল। তোমার এই তেতু বন্ধুর সাথে রোমান্টিক কথা বলা যায় না, বুঝলে? আমি তেতো হলে আপনিও কোনো মিষ্টির হারি না। দূর, চল তো ফারহান। চল, শুধু শুধু নিজের টাইম নষ্ট করলাম। রিমান ফারহান নিচে চলে যায়, সাথে সাথে আবার মনও যায়। বিয়ে ঠিক হয়ে যায়। 15 দিন পরেই বিয়ে। সবার এখন যাবার পালা। আরাফ, ফারহান রিমিকে বাসায় পৌঁছে দিস, আমার একটু কাজ আছে। আরাব, তুই রিমিকে পৌঁছতে, আমার মিটিং আছে রাইসা কোম্পানির সাথে। ওই মেয়েটার সাথে? আমিও যাব। তুই মিটিং এ গিয়ে কি করবি? অফিসের সামনে বড় শপিং মল আছে, ওনার মিটিং শেষ হলে পিকনিকের জন্য শপিং করব। ঠিক আছে, চল, আমি শপিং করে দিচ্ছি। আমার পোশাক নিয়ে ওনার অনেক প্রবলেম থাকে, তাই উনিই কিনে দেবে। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। সবাই বেরিয়ে পড়ে। রিমান মাহুয়ার বাসার সামনে দাঁড়িয়ে মাহুয়াকে ফোন দেয়। কি হলো কি? কিছুক্ষণ পর পর ফোন দেন। নিচে আসো, কথা আছে। আপনি আবার আমার বাসার নিচে আসছেন? কখনো তুমি বলো, কখনো আপনি। আচ্ছা, সমস্যা নেই, তাড়াতাড়ি নিচে আসো। আসবো না। আমি কি করবেন?
ঠিক আছে, তাহলে আমি উপরে চলে আসছি। ওয়েট ওয়েট, মানে? যদি তুমি উপরে না আসো তাহলে আমি চলে আসবো। ও আল্লাহ, আসছে আমি উপরে। মাহুয়া নিচে আসে, এসে দেখে রিমান বাইকের উপরে বসে আছে। বসে বসে শীষ বাজাচ্ছে আর চাবি ঘোরাচ্ছে। মাহুয়াকে দেখে নিচে নামে। কি হয়েছেটা কি? শুনেছি তুমি নাকি পিকনিকে যাবে না। এইসব খবর আপনাকে কে দেয়? তাকে যদি পাই না তাহলে তার খবর আছে। হ্যাঁ, যাব না আমি। আমি যাব বলে যাবে না, তাই না? একদমই না। পিকনিকে যাওয়ার মতো টাকা নেই আমার কাছে। আর জুনিয়রদের সাথে জোর করে পিকনিকে যেতে লজ্জা করে না? এটা আমার নেই। আর তোমার বাড়ি বা বাবাইকে দেখে তো মনে হয় না যে তোমার টাকা নেই। আচ্ছা, তোমার খরচ লাগে সব আমি দিব। এখন তো চলো। একদম টাকার গরম দেখাবেন না আমাকে। গরিব হতে পারি, লোভী না। আমার টাকা নেই, তাই যাব না। কে গরিব মা? তোর বাবাই এতটাও গরিব না যে তোর শখ মিটাতে পারবে না। বাবাই সব সময় তুমি কোথা থেকে এসে পড়ো? এটা ছাড়, কেন আমাকে জেনে শুনে গরিব বানানো হচ্ছে একটু বল। আঙ্কেল ভার্সিটি থেকে ট্যুরে যাবে 3 দিন কক্সবাজার, আর আপনার মেয়ের নাকি টাকাও নেই। কে বলেছে নেই? আমার একমাত্র মেয়ে, তার জন্য আমার কাছে টাকা থাকবে না? এইসব কিছু কি আমি কবরে নিয়ে যাব? তাছাড়া তুমি পরো এই প্যান্ট শার্ট, মেকআপ করো না, এতে তোমার বাবার কত টাকা বেঁচে যায় কোনো খবর আছে? এই কথা শুনে মাহুয়া আর তার বাবা রিমানের দিকে তাকিয়ে আছে। মনে হয় একটু বেশি বলে ফেললাম। তুমি ঠিক বলছো, আমি চাই আমার খরচ হোক। মাহুয়াকে টুয়ারে পাঠাতে আমার কোনো সমস্যা নেই, তবে একা মেয়েকে পাঠাবো। আপনার মেয়েকে নিয়ে চিন্তা করেন, কেউ ওর সাথে কিছু করার সাহস পাবে না। এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু সমুদ্র পার তো, তাই ভয় লাগে। চিন্তা করবেন না, আমি সাথে যাব, আপনার মেয়ের পুরো খেয়াল রাখবো। প্রমিস? পাক্কা প্রমিস। তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। চলো চলো, বাসার ভিতরে চলো। মাহুয়াকে পাত্তা না দিয়ে দুজনে বাসার ভেতরে যায়। মাহুয়াও তাদের পেছনে পেছনে যায়। রিমান গিয়ে বসে। যা গিয়ে রিমানের জন্য জুস আর নুডলস বানিয়ে নিয়ে আয়। পারবো না। এখন গিয়ে আমি বানিয়ে নিয়ে আসবো। যা না মা। মাহুয়া রান্নাঘরে চলে যায়। আরে বাহ, আপনার মেয়ে রান্নাও করতে পারে। শুধু নুডলস বানাতে পারে, আর জুস তো ফ্রিজে আছে। সারা জীবন নুডলস খেয়ে কাটাতে হবে দেখা যায়। আচ্ছা, আপনি এত সুইট, তাহলে আপনার মেয়ে এমন ঝাঁঝালো কেন? একদম তার মার মতো হয়েছে। আন্টি কোথায়? মাহুয়ার যখন 2 বছর, তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমি আর আমার মেয়ে একা থাকি। সরি আঙ্কেল। ইটস ওকে। আমি মাহুকে লালন পালন করেছি। আমি মেয়েদের এত কিছু বুঝি না, তাই ছোট থেকে ওকে ছেলেদের পোশাক কিনে দিয়েছি, ছেলের খেলনা কিনে দিয়েছি। ঘরে কোনো মেয়ে ছিল না, তাই যা শিখার আমাকে দেখেই শিখেছে। যখন ও একটু বড় হয়, সব কিছু বোঝে, তখন ওকে নিয়ে যায় মেয়েদের ড্রেস কিনতে। গিয়ে না ও কিছু বোঝে না আমি। কসমেটিকের শপে গিয়ে তো মাথা নষ্ট হয়ে যায়। কসমেটিকের মধ্যে শুধু 2টো জিনিস চিনি, লিপস্টিক ও আইলাইনার। আমার সাথে থাকতে থাকতে শখও আমার মতো হয়ে গেছে ওর। ছেলেদের মতো শখ মানে? না মানে ওর ছেলে পছন্দ তো নাকি আবার? রায়হান খান রিমানের কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে আছে। সরি, বাট এটা জানা আমার জন্য জরুরি। মাহুয়ার বাবা রিমানের চেহারা দেখে হাসতে হাসতে শেষ। ভয় পেও না, আমার মেয়ের হরমোন একদম ঠিক আছে, শুধু কিছু কিছু অভ্যাস আমার পেয়েছে। আরেকটু হলে হার্ট অ্যাটাক করতাম। মাহুয়া নুডলস আর জুস নিয়ে আসে, রিমান আর বাবাকে দেয়। রিমা নুডলসটা মুখে দিয়ে কিছুক্ষণ বসে থাকে, না পারছে ফেলতে আর না পারছে গিলতে। মাহুয়ার বাবার দিকে তাকিয়ে দেখে একদম আরামে খাচ্ছে। আহারে, এমন খাবার খেতে খেতে বেচারা আমার শ্বশুর মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে। এত লবণ মাখা খাবার কিভাবে খাচ্ছে? রিমান মাহুয়ার দিকে তাকিয়ে দেখে মাহুয়া মিটিমিটি হাসছে। রিমানের আর বুঝতে বাকি নেই, রিমান আর কথা না বলে হাসি মুখে পুরোটা নুডলস খেয়ে নেয়। মাহুয়া অবাক হয়ে যায়। নুডলসটা অনেক টেস্টি ছিল। হ্যাঁ, টেস্টি ছিল। তোমার হাতে বিষ খেলেও অনেক মজা লাগবে। আচ্ছা, ইঁদুরের বিষ আছে, এনে দিব? তুমি দিলে সেটাও হাসি মুখে খেয়ে নিব। আচ্ছা আঙ্কেল, আসি, আরেকদিন দেখা হবে। ওকে, ভালো থেকো, আর আমার মেয়েকে ফোন করতে ভুলো না। বাবাই। ওকে বাই কাঁচামরিচ, না মানে মাহু, ধুর মানে মাহুয়া, বাই। রিমান চলে যায়। রিমিও ফারহানের সাথে সাথে তার অফিসে যায়। তুই বাইরে বস, আমি ভিতরে মিটিং করব। আমি তো ওই মেয়ে ছাড়া আর কাউকে দেখছি না। আপনার কেবিনে তো অনেক জায়গা আছে, আমি ওই সোফাতে গিয়ে বসে থাকবো। ফারহান আর কিছু বলার আগে রিমি তাড়াতাড়ি গিয়ে কেবিনে ঢুকে সোফায় বসে পড়ে। ফারহান মুচকি হাসতে থাকে। অফিসে সবাই ফারহানের দিকে তাকিয়ে থাকে। ফারহান ওদের দিকে তাকাতেই সবাই আবার অন্যদিকে ফিরে যায়। ফারহান নিজেকে ঠিক করে ভেতরে যায়। রিমি পা উঠিয়ে
আসন বেঁধে সোফায় বসে, কোলে আবার একটা বালিশ দিয়ে রাখে। রাইসা এসে রিমির দিকে তাকায়। প্লিজ কাম, সিট হেয়ার। থ্যাঙ্কস। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তা এই মেয়ে কি এখানেই থাকবে? মিটিংটা একটু পার্সোনাল, সো কিসের যে এটা মিটিং সেটা দেখতেই তো এসেছি। আমি বাইরে যাব না, আমার ভয় করে। ও থাকলে কোনো প্রবলেম হবে না। কি হয় তোমার? বোন হয়। কথাটা যেন রিমির বুকে তীরের মতো বিঁধেছে। কিসের বোন? আমার অলরেডি দুটো ভাই আছে, আর লাগবে না। তাছাড়া আপনি আমার বাবার বন্ধু ছেলে, তাহলে বোন হলাম কিভাবে? তাহলে এখানে কি করো? আমার ইচ্ছে, আর কারো সাহস নেই আমাকে এখান থেকে বের করতে। ফারহান এভাবে অফিসের মিটিংয়ে? ও জাস্ট ইগনোর হিম। ফারহান আর রাইসা কথা বলছে। কিছুক্ষণ পরে ফারহানের অ্যাসিস্ট্যান্ট আসে বার্গার আর চিপস নিয়ে। ফারহান এসবের কি দরকার ছিল? এখানে তো অলরেডি কফি আছে। আমি তো বলিনি। এটা আমার জন্য, আমি আনতে বলেছি। এখানে দিয়ে যান প্লিজ। ফারহান তুমি কিছু বললে না? তোমার অ্যাসিস্ট্যান্টকে এইভাবে অর্ডার করতে পারে? আমি শুধু ওনার অ্যাসিস্ট্যান্টকে না, ওনাকে অর্ডার করতে পারি, সেই অধিকার আমার আছে। ফারহান শুধু রিমির কথা শুনছে। রাইসা ভালো মতো কথাও বলতে পারছে না। রিমি জোরে জোরে চিপস খাচ্ছে। ও ফারহান কিছু বলো, ডিস্টার্ব হচ্ছে। উনি কি বলবে? রিমি চুপচাপ বসে থাক, দেখছিস তো ডিস্টার্ব হচ্ছে। অন্যদিকে ফারহান কিছুই বলছে না। রাইসা রিমির দিকে তাকিয়ে একটা জয়লাভের মতো হাসি দেয়। রিমি চিপস খাওয়া বাদে বার্গার খেতে থাকে। কিছুক্ষণ গলা ধরে কাশতে থাকে। ফারহান তাড়াতাড়ি রিমির কাছে যায়। রিমি কি হয়েছে? ফারহান রিমিকে পানি খাইয়ে দেয়। একটা জিনিস সাবধানে খেতে পারিস না? সব কিছুতে তাড়াহুড়ো। রিমি শান্ত হয়ে রাইসার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, যেটা ফারহানের নজর এড়ায়নি। আজকের মিটিং হবে না, অন্যদিন হবে। আমি এখন আসি। বলে রাইসা রাগে হনহন করে চলে যায়। রাইসা যাওয়ার সাথে সাথে রিমি সুস্থ হয়ে যায়। আমাকে বাসায় দিয়ে আসুন, আমি বাসায় যাব। কেন শপিং করবি না? না, কাল করব, আজ আর ভালো লাগছে না। আজকে তোর কি হয়েছে? অনেক অধিকার দিয়ে কথা বলছিলি। কেন? অধিকার নেই বুঝি আমার? কিসের অধিকার? আমার আর কথা বলতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। ঠিক আছে চল, এখন আমি কিছু বলবো না, যা বলা তুই বলবি। অপেক্ষায় থাকবো। ফারহান রিমিকে বাসায় পৌঁছে দেয়। রিমি সারা রাস্তায় মুখ ফুলিয়ে বসেছিল। সকালে বাবা কক্সবাজারে যাব, কিছু টাকা লাগবে, দাও তো। কত টাকা লাগবে? তুমি এক কাজ করো, আমাকে 30,000 দাও, আর বাকিটা আমি ম্যানেজ করে নিব। এত টাকা কেন? খাওয়া দাওয়া থাকার খরচ তো ভার্সিটি থেকে দিবে, যা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তাও একটা আলাদা খরচ আছে না? রিয়াদ খান হাসি মুখে রিমানের কাছে যায়। গিয়ে তাকে ধরে ইচ্ছে মতো মারতে থাকে। আমি কি এখানে টাকার গাছ লাগাইছি? লজ্জা করে না এত বড় মেয়ে হয়ে টাকা চাস? তোমার লজ্জা করে না এত কিপটামি করতে? এত টাকা দিয়া কি করবা? কবর নিয়ে যাবো, তাও তোরে দিব না। ভালো মতো বলছি, দিয়া দাও। দিব না, কি করবি? আর এখন মাকে বলেও লাভ নেই, কারণ এখন তুই অনেক টাকা রোজগার করিস। তোর মাও তোর পক্ষ নিবে না। আচ্ছা, তার মানে তুমি টাকা দিবে না? কোনোদিনই না। জানতাম তুমি সোজা কথার মানুষ না। এরকম সময়ের জন্যই আমি একটা জিনিস রেখে দিছিলাম। কি? রিমান তার পকেট থেকে মোবাইলটা বের করে। বাবা একটু এই ভিডিওটা দেখো তো। হে, কি এমন আছে ওই ভিডিওতে? রিয়াদ রিমানের মোবাইল দেখে। আরে এটা তো সুস্মিতা, এটা দেখে কি হলো? আরে দাঁড়াও, পিকচার তো আমি বাকি, হ্যাঁ ভিডিওটা চালু তো করতে দাও। রিমান ভিডিওটা চালু করে, যেটা দেখে রিয়াদ খানের চোখ কপালে উঠে যায়। এই ভিডিওটাতে যেমন দেখাচ্ছে তেমন কিছুই হয়নি। ওই দিন সুমিতা আমার সামনে পড়ে যেতে নিচ্ছিল, আমি তাকে ধরে সাথে সাথে ছেড়ে দিই, কিন্তু এখানে দেখাচ্ছে আমি তাকে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে আসছি। এটাকে স্লো মোশন বলে। আর এই ভিডিওতে রোমান্টিক গান কেন লাগাইছিস? ভিডিওটা দেখে যেন মনে হয় আপনারা জন্মে জন্মের প্রেমিক। নাউজুবিল্লাহ, এই ছেলে কি বলে? ভাবো বাবা, যদি এই ভিডিওটা মা দেখে তাহলে তোমার কি হবে?